নমস্কার, আমি শান্তনু ভট্টাচার্য সংস্কৃত কলেজ স্কুল থেকে। আজকের এখনকার ভূগোলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় শিল্প গড়ে ওঠার উপাদানগুলো। এখানে প্রথমে একটা ছবিতে কি কি জিনিস শিল্প গড়ে উঠতে লাগে সেগুলোর একটা তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাটার যে বই থেকে আমি পেয়েছি সেটা হচ্ছে জি.সি. লিয়ং এবং গিলিয়ান সি মর্গানের বই থেকে। এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিল্পটা মধ্যিখানে আছে এবং মধ্যিখানে শিল্পের পাশে বিভিন্ন উপাদানগুলো রয়েছে। আমরা প্রথম শুরু করি কাঁচা পণ্য দিয়ে। কাঁচা পণ্য স্থানীয় এবং আমদানিকৃত হতে পারে। তারপরে শক্তি সম্পদ আসি, এগুলো তো আমরা জানি কয়লা, পেট্রোলিয়াম, বিদ্যুৎ, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমাণবিক শক্তি, এগুলো কাজে লাগে। অচিরাচরিত শক্তি সেভাবে এখনো কাজে ব্যবহার হয়নি। মূলধন দেশি বিদেশি হতে পারে, পরিবহন সমুদ্রপথে হতে পারে, স্থলপথে হতে পারে, বিমান পথে হতে পারে। অন্যান্য হচ্ছে রাজনৈতিক স্থিতাবস্থা, এটা তো খুব দরকার। কোনো একটা দেশে যদি খালি মারামারি হয় তাহলে তো সেখানে শিল্প থাকে না। এখন সিরিয়া বা আফগানিস্তানে নিশ্চয়ই শিল্প থাকবে না, সেখানে তো সারাক্ষণই লড়াই চলছে, বিস্ফোরণ চলছে, এরকম অবস্থায় শিল্প হয় না। আর হচ্ছে অবস্থান, অবস্থান কোন জায়গায় সেটা অবস্থান করছে, সমুদ্রের ধারে না সমুদ্র থেকে দূরে, এগুলো আমরা পরে আলোচনায় আসছি। জলবায়ু, জলবায়ু খুব কাজ করে। যেমন শুকনো জলবায়ুতে ময়দা প্রস্তুত খুব ভালো হয়, ভিজে জলবায়ুতে কার্পাস বয়ন শিল্প খুব ভালো হয়। সেখানে আঁশ থেকে সুতোর সময়, সুতো তৈরির সময় এটা ছেড়ে না। আর আরেকটা কথা হচ্ছে যে এবারে আরও একটা ব্যাপার দাঁড়ায়, ইদানিংকালে অবশ্য এইসব জলবায়ুগুলো স্বাভাবিকভাবে না থাকলেও কৃত্রিমভাবে তৈরি করা যায়। যেমন এখন তুলো কলগুলোতে আলাদা আলাদা বড় বড় কম্প্রেসার এনে জল স্প্রে করে আর্দ্রতা তৈরি করা হয়। ঐতিহাসিক, সেখানে কতদিন ধরে এটা চলছে এগুলো সব থাকে। ভারতে এই হুগলি শিল্পাঞ্চল গড়ে ওঠার একটা বড় কারণ ছিল ইংরেজদের এখানে উপনিবেশ, এখানে প্রথম গড়ে উঠেছিল। আচ্ছা, বাজার স্বদেশী হতে পারে এবং বিদেশি হতে পারে। ভারতে তৈরি জিনিস ভারতে বিক্রি হতে পারে, আবার বিদেশেও বিক্রি হতে পারে। সরকারি হস্তক্ষেপ, এটা একটা বড় ব্যাপার। রাষ্ট্রীয় নীতি, পৃষ্ঠপোষকতা। কেউ হয়তো কোনো শিল্পকে গড়ে তুলবার জন্য চেষ্টা করছে, কেউ হয়তো সেই শিল্পটা গড়ে না উঠুক চাইছে, এগুলো থাকে। আরেকটা হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ মানে কিন্তু এখানে প্রযুক্তি একটা ব্যাপার। যারা টেকনোলজি, যারা ইঞ্জিনিয়ার তারা প্রযুক্তিবিদ। শ্রমিক, যারা সাধারণ কাজগুলো যেভাবে শিল্পটাকে চালাতে হয়, বেশিরভাগ সংখ্যার মেশিন চালাতে হয়, তারা চালায়। পরিচালন ব্যবস্থা, এটার একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ম্যানেজারই বলা যেতে পারে। এগুলো সমস্ত। তো আমরা এবার সেগুলো আলোচনায় আসি। আমরা স্লাইড পরিবর্তন করি। কাঁচা পণ্য বাদে তো শিল্প গড়ে উঠবে না। যেটাই শিল্পই করতে যাই কাঁচা পণ্য লাগবেই। চিনি শিল্প করতে গেলে আখ লাগবে, তুলো শিল্প, কার্পাস শিল্প, বয়ন শিল্প তৈরি করতে গেলে কার্পাস লাগবে, ইস্পাত শিল্প তৈরি করতে গেলে কাঁচা লোহা লাগবে, এগুলো লাগবেই। এখন আমাদের এই আলোচ্য বিষয় এখানে কাঁচা পণ্য কতটা শিল্পকে প্রভাবিত করে। প্রভাবিত কিছুটা তো করেই, কারণ কাঁচা পণ্য বাদে এটা তৈরি করা যায় না। কিন্তু কখনো দেখা যায় কাঁচা পণ্যের কাছে গড়ে ওঠার প্রবণতা বেশি থাকে, কোনো জায়গায় কাঁচা পণ্য থেকে দূরে চলে গেলেও সেটা গড়তে পারে। এই যে কাছে গড়ে ওঠা, এটা বিভিন্ন কারণে করে। প্রথমত এই লৌহ আকরিক ইত্যাদি জিনিসগুলো, এই জিনিসগুলো যেটাতে যে শিল্পে লাগে, যেমন লৌহ ইস্পাত শিল্প, এখানে পরিবহন ব্যয়টা খুব বেশি পড়ে যদি সেটা ওই লৌহ আকরিক ক্ষেত্র থেকে লৌহ ইস্পাত শিল্পকে দূরে নিয়ে যাওয়া হয়। কারণ ওটা তো খুব ভারী জিনিস, ওয়াগনের পর ওয়াগন লাগে। তো
সেই জিনিসটাকে নিয়ে যাওয়ার জন্য যে খরচা পড়বে তার চেয়ে যদি ওটাকে প্রক্রিয়াকরণটাকে লৌহ ইস্পাত লৌহ আকরিক যেখানে পাওয়া যায় সেখানে করা হয় তাহলে সুবিধা হয়। এটা যে সব ক্ষেত্রে এইরকমই হবে তা কিন্তু না, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা হয়। কেউ কেউ আবার শক্তি সম্পদের দিকে বেশি প্রবণতা দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে, সেটা আমরা পরে পড়ব। আরেকটা জিনিস হচ্ছে কোনো কোনো জিনিস আছে যেগুলো পচনশীল, যেমন মাছ সমুদ্র থেকে ধরা হলো, ধরার পরেই যদি তাকে দ্রুত ব্যবস্থা করে ফেলা যায় তাহলে সেটা পচবে না। তা না হলে তাকে ফ্রিজ করতে হবে, সেটাও বেশি দিন থাকবে কিনা, ফ্রিজের জন্য সেই বড় বড় ফ্রিজের জন্যে বিদ্যুৎ খরচ এগুলো সব লাগবে। ওই জন্য মাছ মাংস ফল ইত্যাদি প্রক্রিয়াকরণ শিল্পগুলো মোটামুটি শিল্পের কাছেই গড়ে ওই কাঁচা পণ্য যেখানে পাওয়া যায় সেখানেই গড়ে ওঠে। এক্ষেত্রে চায়ের কথাও বলতে হয়। চা যদি চা বাগানের মধ্যে চা বাগানের কারখানা না থাকে তাহলে চা গাছ কেটে রাখলে তার মধ্যে ট্যানিক অ্যাসিড তৈরি হয়ে যায়, কষ, সেই জিনিস আর কেউ খাবে না, তখন বাজারে ওই চা বিক্রি হবে না, তাহলে লস। এটা একটা বড় ব্যাপার। আরও আছে যেমন আখকে যদি যেখানে আখ উৎপন্ন হচ্ছে সেটা যদি শিল্প যদি সেখানে না হয়, বহু দূরে নিয়ে যেতে গেলে আখের মধ্যে অ্যালকোহল ফর্ম করে যাবে, তখন তার থেকে টকে যাবে, তখন তার থেকে চিনি ভালো বেরোবে না। এই কারণে লন্ডনের গ্রিমসবি হাল ইত্যাদি বন্দরগুলো বা নরওয়ের হ্যামারফেস্ট বার্জেন ট্রমওয়ে এইসব জায়গাগুলো সব বড় বড় মৎস্য বন্দর গড়ে উঠছে। আইসল্যান্ডের রিকজাভিকের উদাহরণ, পশ্চিমবঙ্গের জুনপুটে একেবারে যেখানে মৎস্য বন্দর আছে সেখানে মাছ শুকনো টুকোনো কারবার তো সব আছে, সেগুলো ওই মাছ যেখানে পাওয়া যায় সেখানেই তারা তৈরি করা হয়। এবার আমরা পরের স্লাইডে যাই। এখানে বলছে যেমন বনজ শিল্প খনিজ শিল্প। বনজ শিল্প মানে হচ্ছে এই গাছের কাঠ থেকে, সর্ববর্গীয় গাছের কাঠ থেকে কাগজ তৈরি হয়। এই কাঠের গুঁড়ি তো বিরাট বড় বড় গুঁড়ি, সেই বড় বড় গুঁড়িগুলোকে বয়ে আনার জন্য তো প্রচুর খরচা লাগবে। তার চেয়ে বনের মধ্যে কাছাকাছি জায়গায় যদি একটা জায়গা দেখে শিল্প তৈরি করা যায় তাহলে পরিবহন ব্যয় কম লাগবে। কানাডার কুইবেক অন্টারিও এইসব জায়গাগুলো সরলবর্গীকরণের মধ্যেই গড়ে উঠেছে। আবার খনিজ শিল্প যেগুলো ভয়ঙ্কর ওই ভারী জিনিস বললাম, সেগুলো অবশ্যই ওদের একটু কাঁচা মালের দিকে চলে যাবে। আবার তারপরেও আছে দ্বিতীয় ধাপে যদি হয় ইস্পাত তৈরি হলো, কাঁচা খনিজ এলো, লৌহ আকরিক এলো, কয়লা এলো, চুনাপাথর এলো, এগুলো সব এলো, আসার পরে এটা একটা জায়গায় তৈরি হয়ে একটা ইস্পাত তৈরি হলো। যেমন দুর্গাপুরের স্টিল ইন্ডাস্ট্রি, ওখানে তৈরি হলো। তৈরি হওয়ার পরে যে কাঁচিটা যেগুলো তৈরি হবে, কাঁচি ছুরি ইত্যাদি জিনিসগুলো তৈরি হবে, যেগুলো ইঞ্জিনিয়ার যেগুলো স্টিল দিয়ে তৈরি হবে, সেগুলোও কিন্তু দেখা যায় ওখানে কাছাকাছি গড়ে তোলা ভালো। কেন না, স্টিলের পুরো পাত বয়ে আনতে যা খরচ হবে তার চেয়ে ওই কাছাকাছি জায়গায় যদি স্টিলের থেকে প্রক্রিয়া করে কাঁচি ছুরি বা অন্যান্য যেসব জিনিস সেগুলো তৈরি করা হয় তাহলে সেগুলো অনেক হালকা হয়ে যাবে এবং সেগুলো দ্রুত অনেক কম খরচ মানে খরচে সেগুলো এতে নিয়ে যাওয়া যাবে, বাজারে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, এইখানে একটা কথা, প্রথম দিকে শিল্প বিপ্লবের পরে প্রথম যখন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠতে শুরু করলো, তখন কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে লোহা এবং কয়লার দিকে গড়ে উঠত। এখন পরিস্থিতি তারপরে অনেকটা পাল্টেছে, হয় লোহার কাছে গড়ে উঠতো নয় কয়লার কাছে গড়ে উঠতো। ভারতের গুলোও তাই, যেমন লৌহ আকরিকের ক্ষেত্রের ওপর গড়ে উঠেছে রৌরকেল্লা, ভিলাই, আর আসানসোল, আসানসোল, তারপরে বার্নপুর, বোকারো, এগুলো গড়ে উঠেছে কয়লা ক্ষেত্রের ওপরে। এখন অবশ্য একটু দূরে কাছে এগুলো করা যায়, কেননা মাঝামাঝি জায়গাও করা যায়, যেমন জামশেদপুরে এই দুটোর মাঝামাঝি অংশ, সেখানে এখন ভালো শিল্প গড়ে উঠেছে, লৌহ ইস্পাত শিল্প। এইখানে একটা বড় ব্যাপার, আমরা এতদিন শক্তি সম্পদের অনেক আলোচনা শুনছি বটে, বিদ্যুৎ, জলবিদ্যুৎ, কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশগুলো এখনো শক্তি সম্পদ হিসেবে কিন্তু কয়লা এবং পেট্রোলিয়ামই কয়লাই ব্যবহার করে।
পেট্রোলিয়ামের পরিমাণ আছে, পেট্রোলিয়ামের পরিমাণও কম। আর জলবিদ্যুতের পরিমাণ খুব কম। কতগুলো দেশ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা, এরা প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু সারা পৃথিবী ধরলে এখানে প্রচুর পরিমাণ জীবাশ্ম জ্বালানি এবং কয়লা তার প্রধান উৎস। কয়লা থেকেই তাপবিদ্যুৎ তৈরি হয়। বিদ্যুৎ দেখছি আমরা, বিদ্যুতে চলছে 48টা কয়লা পুড়িয়ে হচ্ছে। কলকাতার অঞ্চল, পাশাপাশি অঞ্চলে অনেক তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এগুলো কয়লা পুড়িয়েই হয়। তাই এখনো পর্যন্ত কিন্তু কয়লার প্রতি পরাধীনতা একটু হলেও আছে, তবে আগে যা ছিল তার থেকে কমেছে। কেননা আগে কয়লা পুড়িয়ে যে তাপশক্তি উৎপাদন হতো, যত কয়লা পুড়িয়ে, এখন তার থেকে অনেক কম কয়লা পুড়িয়ে অনেক বেশি তাপশক্তি উৎপন্ন করা হয়, বা তাপশক্তি কেন, তাপবিদ্যুৎ শক্তি তৈরি করা গেছে। আচ্ছা, এর মধ্যে চীন এবং জার্মানি, এরা বলা হচ্ছে এদের দেশগুলোতে কয়লার প্রচুর পরিমাণ আছে এবং এরা তাপবিদ্যুতের চেয়ে জলবিদ্যুৎ বেশি উৎপাদন করে। এখন অবশ্য বিদ্যুৎ যেহেতু এক জায়গা থেকে অনেক দূর নিয়ে যাওয়া যায়, প্রায় 900 কিলোমিটার নিয়ে যাওয়া যায়, সেটা প্রাথমিক একটা খরচ পড়ে, কিন্তু তারপরে তো খরচটা থাকে না। তারগুলো লাগানোর জন্য যা খরচ, তারপরে তো তার লাগে না। যার জন্যে একেবারে শিল্পকেন্দ্রের কাছেই তাপবিদ্যুৎ কেন্দ্র বা তাপবিদ্যুতের কেন্দ্রের কাছেই শিল্পকেন্দ্র, এটা না হলেও চলে। আর আরেকটা জিনিস, পেট্রোলিয়াম, এটা একটা বড় ব্যাপার। ইদানিংকালে যত পেট্রোলিয়াম শোধনাগার, সেগুলো সব সমুদ্রের ধারে গড়ে উঠছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। জাপানের টোকিও ইত্যাদি অঞ্চলে আছে, আমাদের ভারতের পারাদ্বীপ, তারপরে বিশাখাপত্তনম, মুম্বই, নবসেবা, এসবগুলো তাই। এইগুলো কেন? তার কারণ বড় বড় ট্যাঙ্কারগুলো, যেগুলো পেট্রোলিয়াম, ক্রুড পেট্রোলিয়াম বা অশোধিত পেট্রোলিয়াম হয়, সেসব জাহাজগুলো বিরাট বড় বড় হয় এবং সেগুলোকে সমুদ্র পথেই আনা হয়। তাদের নদীর মধ্যে ঢোকানো যায় না, দেশের মধ্যে ঢোকানো খুব বিপদ, ঢুকতেই পারবে না, এত বড় জাহাজ। যার জন্য বেশিরভাগগুলোকে এই সমুদ্রের ধারে করা হয়, এবং দরকার হলে যদি আগুন টাগুনও ধরে যায় তাহলে সমুদ্রের জলই ব্যবহার করা যাবে। তারপর ওগুলো শোধন করে পাইপ লাইনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে দেশের অভ্যন্তরে নিয়ে আসা হয়। আমরা পরের স্লাইড দেখি। মানব সম্পদ, এটা একটা বড় ব্যাপার। প্রযুক্তি যদি না ঘটতো তাহলে কোনো কিছুই সম্পদ বলে গ্রাহ্য হতো কিনা সেটা বলা মুশকিল। ভূগোলে সম্পদ তাকেই বলা হয় যার কার্যকারিতা এবং উপযোগিতা আছে। ব্রিটিশরা আসার আগে রানীগঞ্জে তো বহু বছর ধরে কয়লা পড়েছিল। কত বছর মানব সভ্যতার প্রথম থেকে ছিল, সেটা সম্পদ হয়নি। সম্পদ হয়েছে কখন? না, যখন সেখানে প্রযুক্তি আর মেধা ব্যবহার হয়েছে। আবার পেট্রোলিয়াম, প্রথমে যখন পেট্রোলিয়াম পাওয়া গেল, তার থেকে যা জিনিসপত্র তৈরি হতো ওই জ্বালানি বাদ দিয়ে, বেশিরভাগটাই ফেলে দেওয়ার মতো জিনিস হতো। ওই ডিজেল কিছু, এই লুব্রিকেটিং অয়েল মানে মোবিল, গ্রিজ, এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে করা হতো। কিন্তু যত দিন গেছে তত পেট্রোলিয়াম প্রথমে অন্তর্ধূমপাতনের মাধ্যমে তার ডিস্টিলেশন হতো, তার পরবর্তীকালে তার ক্যাটালিটিক ক্র্যাকার এলো, তাতে ফাটিয়ে দেওয়া হলো স্ট্রাকচারগুলোকে, তার থেকে অনেক জিনিস বেশি বেরোতে আরম্ভ করলো। তারপর বর্তমানে পলিমার পদ্ধতি বের করার পরে পেট্রোলিয়াম থেকে প্রচুর জিনিস বেরোয়, এবং পেট্রোলিয়ামের মানে আগে যে জ্বালানি পেট্রোলিয়াম ব্যবহার করা হতো তার চেয়ে এখন আরো তার ক্ষমতা বেড়ে গেছে। এগুলো কিসের মাধ্যমে হয়েছে? প্রযুক্তির মাধ্যমে হয়েছে। এই ব্যাপারটা, দক্ষতাটা কিন্তু খুব কাজে লাগে। এটা মানব সম্পদই, এগুলো প্রযুক্তি, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের উপায়। এটা বেশিরভাগ দেশের কি হয়, একটা প্রযুক্তিগত সেই শিল্প বিপ্লব থেকে ইংল্যান্ড, তারপরে তার একটা কলোনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, জার্মানি, এরা নিজেদের উন্নত করে নিয়েছে। পরবর্তীকালে যারা এগিয়েছে তারা কিন্তু খুব বেশি এগোতে পারেনি। ব্যতিক্রম জাপান। দ্বিতীয় মহাযুদ্ধে গোটা দেশটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু শুধুমাত্র অনুকরণ করে আর অনুসরণ করে তারা শিল্পোন্নত দেশ হিসেবে চলে এসেছে, তৈরি হয়ে গেছে। কোনো ব্যবসা চালাতে গেলে একটা বিরাট দক্ষতা দরকার হয়। বাজারের ওঠাপড়া, বাজারের চাহিদা,
শ্রমিক কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলো বিরাট একটা ব্যাপার। আমাদের ভারতের যতগুলো স্টিল প্ল্যান্ট আছে তার মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসা করে টাটা স্টিল প্ল্যান্ট জামশেদপুর, অথচ তার চেয়ে বড় বড় প্ল্যান্ট আমাদের আছে ভিলাই টিলাই। কি করে 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 তার কারণ আমাদের এই অঞ্চলের এই অন্যান্য জায়গায় যে পরিচালন রয়েছে তার থেকে টাটার পরিচালন ভালো। আচ্ছা, এখনকার দিনে আবার নতুন ব্যাপার হয়েছে, এই যে অনলাইন, এতে বাইরের থেকে সমস্ত মিটিং টিটিং করে কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে পরিচালনা করা যায়। এই যে আমি গুগল মিটে ক্লাস নিচ্ছি, এই গুগল মিটের ক্লাসটাও এইসব ব্যাপারে মিটিংয়ের কাজে ব্যবহার হয়। এদের সব অন্য অন্য বড় বড় আছে, প্ল্যাটফর্ম আছে, জি সুট ইত্যাদি। কি কাজে লাগে? ওই বিভিন্ন পরিচালন ব্যবসার ক্ষেত্রে কাজে লাগে। আবার শ্রমিকের ক্ষেত্রে দক্ষ এবং অদক্ষ দুটো জিনিসই দরকার হয়। যেমন ধরো, যে পাটকলের শ্রমিক লাগে, যারা পাট ছাড়াচ্ছে, আবার যারা মেশিন চালাচ্ছে, দুজনের মাইনে এক হয় না। শিল্পে একটা বড় তৈরি করে শ্রমিকরা। ধরো হিরে যে কাটছে, সেই লোকটার যা মজুরি সেটা অনেক। আবার যে শ্রমিক পাট বইছে, তাকে অদক্ষ হলেও চলে যায়, তাকে অদক্ষই হতে হবে, তাহলে তার মজুরি দিতে গেলে পাটকল বসে যাবে। পরিবহন, এটা তো বড় ব্যাপার। কোনো জায়গায় কাঁচামাল আছে, কোনো জায়গায় বাজার আছে, কোনো জায়গায় শিল্পকেন্দ্র তৈরি হবে, এগুলো যোগ করবে কে? পরিবহন। হাওড়ায় একটা শ্রমিক কারখানা আছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা পৌঁছয়, বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল পৌঁছয়, সেগুলো আবার তৈরি পণ্যগুলো বাজারে পৌঁছতে হয়। এগুলো কে করবে? এগুলো পরিবহনই করবে। এবং পরিবহনের জন্য প্রচুর পরিবহনের ক্ষেত্রে একটা বড় ব্যাপার পরিবহনের, যে সেটা কি জিনিস নিয়ে যাচ্ছে। যদি ভঙ্গুর হয়, যদি খাবার জিনিস হয় যেটা পচে যেতে পারে, সে যদি পচনশীল হয়, তবে কিন্তু সেক্ষেত্রে প্রচুর বিমা করতে হয়। কোম্পানি বিমা করে সেগুলোর জন্যে, তখন ওই কোম্পানির বিমার জন্যে পরিবহন ব্যয় বেশি পড়ে যায়। তবে একটা কথা, কাঁচা পণ্যকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়, এটা বেশি ক্ষেত্রেই হয়। পরিবহন যদি কোনো জায়গায় খুব উন্নত হয়, যেমন জার্মানি, যেমন ইউএসএ, এইসব জায়গায় পরিবহনের অনেকগুলো কোম্পানি থাকে। সেই কোম্পানিগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। সেই প্রতিযোগিতার মধ্যে যাদের দাঁড়িয়ে তাদের সঙ্গে দরাদরি করা যায়, তাতে অনেক সময় একটু কম খরচ পড়ে। কিন্তু যেগুলো উন্নতিকামী দেশ, সেখানে কোনো একটা পরিবহন সংস্থাই হয়তো কাজ করছে, অতএব সে নিজের মতো ভাড়া বাড়াতে পারে, কমাতে পারে। সেই জন্য তাদের ক্ষেত্রে অনেক সময়ই এরকম পরিবহন খরচটা বেশি পড়ে। আর পরিবহন ব্যয় যদি কখনো কখনো কমে যায়, যদি কখনো কখনো এই জলপথ টলপথ ইত্যাদি তৈরি হয়। 1825 খ্রিস্টাব্দ একটা বড় কথা এখানে ব্যাপার। ওই আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে ইরি পরিবহন খাল তৈরি হলো। এরপরে বাফেলো থেকে নিউ ইয়র্কের পরিবহন খরচ $100 থেকে মাত্র $5 নেমে এলো। এটা বড় ব্যাপার। এর সঙ্গে এবার আমরা চলে আসি পরিবহনের ভারী পণ্য পরিবহন। এগুলো কোনো জায়গায় যদি একেবারে দরজায় পৌঁছে দিতে হয়, উপভোক্তার দরজায়, তাহলে সড়কপথ ছাড়া উপায় নেই। এখন খুব একটা সোজা উদাহরণ, আমাজন, ফ্লিপকার্ট, এরা যে কাজটা করে সেটা কি? আমার বাড়ির দরজায় এসে, আমি অনলাইনে বুক করলাম, আমার বাড়ির দরজায় এসে তারা নামিয়ে দিয়ে গেল। এটা ট্রেন পারবে না, এটাকে জন্য সড়ক পথই লাগবে। কিন্তু ট্রেন কোন কাজে লাগবে? যদি এখান থেকে আসাম নিয়ে যেতে হয়, ট্রাকে যা খরচ পড়বে, ট্রেনে তার চেয়ে কম খরচ পড়বে। কিন্তু এর থেকেও যদি বড় হয়, এখান থেকে যদি ইউএসএতে কোনো জিনিস নিয়ে যেতে হয়, এখান থেকে জাপানে যদি কোনো জিনিস নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু জলপথ সবচেয়ে কম হবে। বিমানপথও দরকার পড়ে। বিমানপথ কোথায় দরকার পড়ে?
বিমান পথের মাধ্যমে সব ওই দামি কসমেটিক্স, ওষুধ ইত্যাদি বিভিন্ন জিনিস এগুলো বিমানে আসে। আবার প্রচুর ওই যারা বিশেষজ্ঞ তাদের বয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রচুর পরিমাণ বিমান পথ দরকার হয়। বিমান পথের মাধ্যমে তারা দ্রুত যেতে আসতে পারেন। এখানে বলা আছে পেট্রোলিয়াম অনুৎপাদক দেশগুলোতে পেট্রো রসায়ন শিল্প বন্দরের কাছে বিকশিত আলোচনা আগে করা হয়েছে। বাজার শিল্পের বাজারমুখী হওয়ার প্রবণতা খুব অস্বাভাবিক নয়, কারণ বাজার বাদে বিক্রি হবে না, সুতরাং বাজারের সন্ধান রাখতেই হবে। আবার বাজারটা কিন্তু ক্রয় ক্ষমতার উপরে নির্ভরশীল হতে হবে। জনগণ থাকলেই বাজার হবে তার কোনো মানে নেই। নেপালে ভারী শিল্প গড়ে না ওঠার একটা বড় কারণ হচ্ছে সেখানে দেশের লোকের টাকা পয়সার অবস্থাটা একটু খারাপ। অর্থনৈতিক দিক থেকে উন্নত না হলে কিন্তু বাজার ভালো হবে না। এই জন্যে পৃথিবীর অনেক দেশে উন্নতিশীল দেশ যেগুলো, যেখানে অর্থনীতি একটু দুর্বল, সেখানে শিল্প গড়ে ওঠার প্রবণতা কম। বেশ কিছু শিল্প বাজার অঞ্চলে গড়ে ওঠে। একটা কথা বলি, এটা একটু কৃষির কথা এসে গেল। ট্রাক ফার্মিং, এক রাতে ট্রাক দূরত্বে সব ওই তৈরি করা হচ্ছে শাকসবজি, সেগুলো বাজারে বিক্রি করা হয়। তা ধরা যাক আমি ওই কথাটা বলছি না, আমি যদি প্রসেসড মিট বলি, মুরগির মাংস বিভিন্ন প্রিপারেশন তৈরি করে সেটা বিক্রি করা হবে, কেক তৈরি করা হবে। এগুলো যদি কাছাকাছি অঞ্চলে না হয় তাহলে নিয়ে যেতে যেতে দেরি হয়ে যাবে, পচে যাবে। এই জন্যে বাজারের কাছে গড়ে তোলা স্বাভাবিক। ভাঙার জিনিস, কাঁচের শিট, যত দূরে নিয়ে যেতে হবে তত ভাঙার চান্স বেশি থাকবে, যার জন্যে ওই যেখানে তৈরি হবে সেখানে কাছাকাছি বাজারের মধ্যেই তৈরি করলে ভালো হয়। কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, যেমন অলিভ অয়েল, আমরা বার্তলির অলিভ অয়েল কিনি বা ইটালিয়ান অলিভ অয়েল কিনি, বেশি দাম দিয়েই কিনি। ওদের ওই জিনিসটা ওরা ইনশিওর করে প্লেনেই পাঠাতে পারে, কারণ আমরা দাম দিয়ে কিনবো, যারা কিনবার দাম দিয়ে কিনবে। বিভিন্ন জায়গায় মদ যেগুলো বিক্রি হয় ব্র্যান্ডেড, সেগুলো ওরকম প্লেনে আসতে পারে, অসুবিধে নেই, কেননা সেগুলো লোকে দাম দিয়ে কিনবে। কিছু জিনিস আছে যেগুলো কাঁচামাল খুব কম দাম এবং তাদের উৎপাদনের পরেও তাদের দাম তত বেশি নয়, যেমন ইট। তো ইটটা তৈরি করতে আমার যদি মাটি বয়ে নিয়ে প্রচুর যেতে হয়, তারপরে তো সেই ইটের খরচা যা দাম হবে পর্দায় পোষাবে না। সেই জন্যে এই জিনিসগুলো তৈরি করা হয় একটু শহর থেকে দূরে। এই যেমন বারাসাতের কাছে নীলগঞ্জে প্রচুর ইট কারখানা আছে। ইটের যে কারখানাগুলো সেগুলো তৈরি হয় শহরের কাছে। এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো ওইখানে তৈরি করা ভালো। তারপরে কিছু জিনিস আছে যেগুলো শহরের কাছে গড়ে উঠলেই ভালো হয়। শৌখিন জিনিস, জুতো, প্রয়োজনও বটে, কিন্তু জুতোর দোকানে বেশ মনোহারী জুতো দেখে অনেকের পছন্দ হয়ে গেল, সে কিনে নিল। এই জন্য এদের কাছাকাছি গড়ে তুললে কাছাকাছি জায়গাতেই এর বিক্রিটা হয়ে যাবে, এবং ক্রেতাদের মনটা বুঝতে হবে তারা কেমন করছে, ভাবছে। খুব দূরে হলে সেটা অসুবিধা হবে। রাষ্ট্রীয় নীতি, এটা একটা বড় ব্যাপার। সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন ওরা করলো কি, প্রথম আসার সময় ওদের সব মস্কো, ইউক্রেন এইসব অঞ্চলে শিল্পগুলো ছিল। সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়ে গেল তখন তো একেবারে পর ইটালি, চেলিয়াবিন্স, কমসোমলস্ক, এসব দূর প্রাচ্যগুলোতে ওরা শিল্প ছড়িয়ে দিতে আরম্ভ করলো। কেন না, ওখানে আঞ্চলিক ওই ফ্যাক্টরিটা গড়লে ওখানে আঞ্চলিক উন্নয়ন তৈরি হবে, লোকের পকেটে টাকা আসবে, তাহলে বাজার তৈরি হবে, তাহলে পথঘাট তৈরি হবে, এই জন্য সারা দেশটার উন্নতি হয়ে যাবে। নেদারল্যান্ডে বা অস্ট্রেলিয়ায় বহু জায়গা আছে যেখানে একেবারে জনহীন প্রান্তরের মধ্যে ওরা এগুলো তৈরি করেছে। তার কারণ সেখানে কিছু লোক গিয়ে বাস করবে, ওই জায়গাটা আবার নতুন করে গড়ে উঠবে। এখানে বলা আছে সেটা। এবারে অনেক ক্ষেত্রে আবার এর কোনো দেশ কাঁচা পণ্যে ছাড় দেয়, এই শিল্পটা আমাদের এখানে গড়ে উঠুক, তার জন্যই ছাড় দেয়। আবার উল্টোটাও হয়,
কোনো কোনো দেশ মনে করলো এই কারখানাটা থাকলে আমার দেশে পরিবেশ দূষণ হচ্ছে, অতএব এটাকে বন্ধ করার জন্য এর উপরে একটু আলাদা পরিবেশের ট্যাক্স চাপিয়ে দাও। এর জন্য বিপরীত ব্যবহারও দেখা যায়। শিল্পের স্থানান্তরের অপ্রবণতা, শিল্প একটা গড়ে রয়েছে, সেটা সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, অথচ অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে তার চেয়ে ভালো ভাবে শিল্পটা চলতে পারে। তার অনেক কারণ আছে। প্রথমত ওই পুরোনো প্ল্যান্টটাকে ধ্বংস করতে হবে, সেটাকে একটা বিরাট খরচ হবে। নতুন প্ল্যান্ট একটা তৈরি করতে হবে, সেটার জন্য বিরাট খরচ হবে। এবার আরেকটা হচ্ছে নতুন অঞ্চলে দক্ষ শ্রমিক মন্ডলী তৈরি করতে হবে, যেটা এখানে রয়েছে, তাদের ওখানে নতুন করে নিয়ে যাওয়া সম্ভব হবে না। নতুন করে পরিকাঠামো সব পথ ঘাট সব তৈরি করে তোলা, কারখানাটা ভালো করে তৈরি করা, এগুলোর জন্য এটাও শেষ পর্যন্ত হয়তো টেকে না, তাও সরে যেতে বাধ্য হয়। কখন? যদি দেখা যায় যে পাশে কোনো অঞ্চলে এটা অনেক বেশি ভালোভাবে গড়ে উঠেছে, তারা অনেক বেশি লাভ করছে। আমাদের আলোচনা এখানে আগে শেষ হলো।